আবারও স্বাগত একুশে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। আবারও অস্থির পেঁয়াজের বাজার। ভারত থেকে আমদানি শুরুর পর দুদিন কিছুটা দাম কমলেও ফের বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে আমদানি করা পেঁয়াজও বিক্রি হচ্ছে দেশীয় নতুন পেঁয়াজের দামে, আবার দেশি পেঁয়াজও আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। ফলে আমদানি সুফল পাচ্ছে না ভোক্তারা। ভারত থেকে ২০-২৫ টাকা দরে আমদানি হওয়া পেঁয়াজ দেশের বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকা দরে। একই দরে বিক্রি হচ্ছে দেশি মুড়ি কাটা পেঁয়াজ। দেশীয় পুরনো পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে। আমদানির খবরে ২ দিন আগে মুড়ি কাটা পেঁয়াজের কেজি ৭৫ থেকে ৮০ এবং পুরনো পেঁয়াজের কেজি ১২০ থেকে ১৩০ টাকায় নেমেছিল। এই হিসেবে ২ দিনের ব্যবধানে ফের আগের বাড়তি দরের চলে এসছে পেঁয়াজের দাম। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় ভারত থেকে পেঁয়াজ আসছে খুব কম। যদিও পেঁয়াজের বাজারে সিন্ডিকেট কাজ করছে বলে অভিযোগ ভোক্তাদের। মূলধনী পণ্য আমদানির ক্ষেত্রে বিদেশি ঋণ নেওয়ার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শিল্প খাতের আমদানিকারকরা বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার অনুমোদন ছাড়াই মূলধনী পণ্য আমদানির বিপরীতেও ৩ বছর মেয়াদী ঋণ নিতে পারবে। এতদিন শুধু মূলধনী যন্ত্রপাতির ক্ষেত্রে এ সুবিধা মিলত, এখন পণ্যের ক্ষেত্রেও সুবিধা দেয়া হলো। বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে বলা হয়েছে, বিডার বৈদেশিক ঋণ বা সাপ্লায়ার্স ক্রেডিট সংক্রান্ত বাছাই কমিটির সভার সিদ্ধান্তের আলোকে এ শর্ত শিথিল করা হয়েছে। এখন থেকে মূলধনী পণ্য আমদানির ক্ষেত্রে শিল্প খাতের জন্য বায়ার্স ও সাপ্লায়ার্স ক্রেডিট সুবিধা গ্রহণের প্রক্রিয়া সহজ করা হলো। এতদিন শুধু মূলধনী যন্ত্রপাতি ৩ বছর মেয়াদী ঋণ নিয়ে আমদানি করার সুযোগ ছিল। ধারণা করা হচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের এ সিদ্ধান্তে পণ্য আমদানিতে প্রক্রিয়াগত জটিলতা কমবে। বিদেশিদের ধার দেয়া অর্থে দেশের অর্থনীতি এগোবে না, এমন মন্তব্য করে অর্থ উপদেষ্টা বলেছেন, ধারের টাকা স্বপ্নের পোলাও খাওয়ার মতো নয় যে যত ইচ্ছা ঘি ঢালবো। দেশের অর্থনীতি টেকসই করতে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর বিকল্প দেখছেন না তিনি। অর্থ উপদেষ্টা বলেন, জনগণের ট্যাক্স ভ্যাটের বিপরীতে সেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। আর ভ্যাট আদায় পদ্ধতির আধুনিকায়নে জোর দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। অনুপ পিয়ালের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার এতে যোগ দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, উন্নয়নের নামে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দাতা গোষ্ঠীর উপর দেশের নির্ভরশীলতা বাড়ছে, যা দীর্ঘমেয়াদে অর্থনীতির জন্য সুফল বয়ে আনতে পারে না। আমরা বাইরে থেকে ধার করে নিয়ে আসি, কিছুটা গ্র্যান্ট পাই, এবং ধারের আপনারা জানেনই যে কত রকম ইন্টারেস্ট দিতে হয়। এটা বুঝতে পারি স্বপ্নের পোলাও খাওয়ার মতো তো না, মানে স্বপ্নে পোলাও খাবো যাতে ঘি ঢালবো, কোনো কষ্ট নাই, এখানে কষ্ট ইনভলভ বাইরে থেকে যায়। অর্থ উপদেষ্টা বলেন, দেশের অর্থনীতিকে শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হলে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে। তবে ভ্যাট ও কর আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার উপরও জোর দেন তিনি। সহজ যেন সিস্টেম হয় এবং ভ্যাটে যদি কোনো কারচুপি না হয়, এবং ভ্যাট যেহেতু আপনি বা আমি যদি ভ্যাট দিয়ে যদি সরকারের কোষাগারে যেন পৌঁছায়। আমাদের দেশে একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে ভ্যাটটা অনেক সব পৌঁছায় না। এনবিআর এর রাজস্ব আদায়ের কাঠামোগত পরিবর্তন দরকার বলে মনে করেন সংস্থাটির চেয়ারম্যান। বলেন, ভ্যাট নয় বরং আয়কর থেকেই বেশি আদায়ের পরিকল্পনা নিয়েছে এনবিআর। আমাদের টোটাল যা কালেকশন হয় এর সিংহভাগ আসবে ইনকাম ট্যাক্স থেকে, এরপরে স্লট আসবে ভ্যাট থেকে, আর কাস্টমস থেকে ট্যাক্স আসবে খুবই কম, এবং এটা ডেফিনেটলি আমাদেরকে রেশনালাইজ করতে হবে। ছোট ব্যবসায়ীদের ভ্যাট দেওয়ার জন্য আলাদা সফটওয়্যার চালু করা হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। প্রত্যেকটা সিস্টেম ডিজিটাল। অনুপ পিয়াল, একুশে টেলিভিশন, ঢাকা। ৪,৫৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৭টি ওভারসিজ কোম্পানির ১২৪ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদক মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য জানান। এছাড়া পরস্পর যোগসাজশে ন্যাশনাল ব্যাংকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অতিরিক্ত অর্থ আদায় করে ৪,৫৫০ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে ৬০টি রিক্রুটিং এজেন্সির ১২৪ জন মালিক ও কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। ২,৬৭,২৭৬ কর্মীর কাছ থেকে সরকার নির্ধারিত ফি ৭৮,৯৯০ টাকার পরিবর্তে গড়ে ৫ গুণ বেশি টাকা আদায় করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে কমিশন এখন পর্যন্ত ১০০টি ওভারসিজ কোম্পানির ২৩২ জনকে আসামি করা হয়, যাদের মোট আত্মসাৎ করা টাকার পরিমাণ ছিল ৭,৯৮৫ কোটি টাকা। ওভারসিজ কোম্পানির এবং তাদের স্বত্বাধিকারী যারা রয়েছেন তাদের সকলের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই মামলায় ওভারসিজ কোম্পানির সংখ্যা হচ্ছে ৬০টি। এদিকে বসুন্ধরা ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেডের নামে পরস্পর যোগসাজশে ন্যাশনাল ব্যাংকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সাদাত সোবহান, পরিচালক সাফিয়াত সোবহান, ন্যাশনাল ব্যাংকের পরিচালক রিক হক শিকদার ও রণহক শিকদার সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ব্যাংকিং নীতিমালা অনুসরণ না করে এবং বিভিন্ন ধরনের প্রতারণা এবং অনিয়মের আশ্রয় নিয়ে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৬০০ কোটি টাকা আত্মসাতের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হওয়ায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই অর্থ সোশ্যাল ইসলামী ব্যাংক বসুন্ধরা শাখার ইস্ট ওয়েস্ট প্রপার্টি কোম্পানির স্টাফদের বেতন ভাতা ও রংধনু বিল্ডার্স কোম্পানির নামে উত্তোলন করা হতো বলে জানায় দুদক। সুমাইয়া খান, ২১ টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ৫০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০,১০১ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫,৫০২ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৫৩১ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৮৭০ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স ৩০ ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৪,৪৯০ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১,২৫৫ পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।